আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবে। তো এখন আমি করব কল্কির রিভিউ, যেটা আজকে সকালবেলা অতীন্দ্রতে দেখতে গিয়ে অতীন্দ্রতে শো চললো না, তারপর স্টার মলে গিয়ে দেখে তারপর ফাইনালি বাড়ি আসতে হলো। আসার সময় বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা এবং বৃষ্টিতে আটকেও পড়েছিলাম। দেখো, আমি রিভিউ শুরুতেই একটা কথা বলে দিই, এরপরে আমি গল্প আর পারফরমেন্স নিয়ে আসবো, রিভিউ শেষ হয়ে যাবে। কিন্তু শুরুতে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আজ অব্দি ইন্ডিয়াতে যত ভিএফএক্স হেভি কাজকর্ম হয়েছে, যত হাই বাজেট ফিল্ম হয়েছে, সমস্ত হাই বাজেট ফিল্মকে, সমস্ত ভিএফএক্স হেভি ফিল্মকে, সমস্ত এই পপুলার হলিউডিশ মার্কা ফিল্মকে, সমস্ত ফিল্মকে এক জায়গায় আনলে পরে ভিজুয়াল আর ভিএফএক্স আর হলিউডকে বিট করার কোয়েশ্চেন যদি আসে, তাহলে কল্কির আশেপাশেও কেন ধারে কাছেও কেউ আসতে পারে না। কল্কি পুরোপুরি একটা হলিউড ফিল্ম এবং কল্কির যা বাজেট তাতে আমরা বলতে পারি হলিউডের মতো বাজেট যদি নাগার্জুনের মতো ডিরেক্টর যদি পায় এবং সে ভালো করে গল্প বলা, যে কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না যে ভাই ফ্যান বেসকে ক্যাটার করে গল্প লিখতে হবে, এরকম বাধ্যবাধকতা না যদি থাকে, তাহলে নাগার্জুনের মতো ডিরেক্টর হলিউডকে 10 গোল দিতে পারে। এই সিনেমাতে যেই লেভেলের ভিএফএক্স রিলেটেড সিন দেখানো হয়েছে, যেই লেভেলের ভিজুয়াল ট্রিটমেন্ট আছে, আমি একটা কথা বললে পরে এখানে অনেকেই জ্ঞান দিতে চলে আসবে। আমি ডিউন 2 হলে দেখেছি, ম্যাড ম্যাক্স ফিউরিওসা আমি হলে দেখেছি। ম্যাড ম্যাক্স ফিউরিওসা বা ডিউন 2 থেকে আমি ফার বেটার ভিএফএক্স এনজয় করেছি কল্কির। আমি জানি এই কথাটা শুনে অনেকেই ট্রিগার্ড হয়ে যাবে, কিন্তু ভাই আমি একটাই কথা বলবো, সিনেমাটার সেকেন্ড হাফের কিছু জায়গা রয়েছে যেগুলো লং সিকোয়েন্স, সেগুলো খালি দেখবে শুধুমাত্র স্পেকটাকেলের জন্য। এই সিনেমাটার সামনে ব্রহ্মাস্ত্র কিচ্ছু না, এই সিনেমাটার ভিজুয়ালের সামনে বাহুবলী কিচ্ছু না। মহাভারতের যে সিনগুলো দেখানো হয়েছে না মাঝখানে, তোমার লিটারেলি মনে হবে যে নাগার্জুন ইউ মেক আ মহাভারত রাইট নাও। তোমার কল্কি 2 এর থেকে মনে হবে যে নাগার্জুন তুমি এক্ষুনি মহাভারত বানাও, আমরা পুরোটা দেখতে চাই। বিভৎস একটা জায়গাতে আমি রিয়েলি বলছি, কল্কি ভিজুয়াল এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল যেটাকে বিট করা কোনো ইন্ডিয়ান সিনেমার পক্ষে নিয়ারলি ইম্পসিবল। কারণ 700 কোটি বাজেট কেউ পাবে না, আর 700 কোটি বাজেট কেউ পায়ও যদি, সে নাগার্জুনের মতো এত ভিশনারি হবে না। আদিপুরুষই হেগে ছড়িয়েছে তো, আদিপুরুষ আর এইটা হচ্ছে গিয়ে মুসুরির ডালের সাথে তুমি যদি তরমুজ যদি কল্পনা করো না, আমি তোমাদেরকে যে বোঝানোর চেষ্টা করছি, ব্রহ্মাস্ত্র এটার সামনে কিচ্ছু না। ইট ইজ আ নাথিং, লেস দ্যান নাথিং। ব্রহ্মাস্ত্র 2 সত্যি যখন বেরোবে না, আমি বলছি কল্কি দেখে রীতিমতো অন্যান্য মেকাররা চাপে পড়ে যাবে যে এত বড় ভিজুয়াল আনবো কীভাবে। শুধুমাত্র পয়সার জন্য হয় না, নিজের ভিশন থাকতে হয়, যেটা নাগার্জুনের মধ্যে রয়েছে। এবার আমরা গল্পে আসবো। সিনেমাটা দাঁড়িয়ে আছে দুটো কোয়েশ্চেনের ওপর, যে প্রভাস কি আসলে কল্কি, আর কল্কি যদি প্রভাস না হয় তাহলে কল্কিটাকে, আর অশ্বত্থামা কি পুরোপুরি ভিলেন, দীপিকা পাড়ুকোনের পেটে যে রয়েছে সে অ্যাকচুয়ালি কি। এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি যেটা পাবে এই সিনেমাটা দেখার পরে, সেই উত্তরটা যদি তোমার কাছে স্যাটিসফাইং যদি হয় তাহলে তোমার সিনেমাটা ভালো লাগবে, আর উত্তরগুলো স্যাটিসফাইং না যদি হয় তাহলে তোমার সিনেমাটা খারাপ লাগবে, যতই ভালো ভিজুয়াল দেখাক না কেন। টু বি অনেস্ট, প্রভাস অ্যাকচুয়ালি কে সেই প্রশ্নের উত্তরটা যেভাবে সিনেমার মধ্যে রিভিল করা হয়েছে বা উত্তরটা যেটা, সেটাতে আমি স্যাটিসফাইড, ঠিক আছে। কিন্তু গোটা সিনেমার গল্পের সাথে আমার প্রবলেম রয়েছে, আর তার কারণ হচ্ছে গিয়ে সিনেমার ফার্স্ট হাফ। সিনেমার ফার্স্ট হাফে সবসময় বিল্ড আপ থাকে আর কনফ্লিক্টের কিছু শুরুর পয়েন্ট বা মাঝখানের পয়েন্ট থাকে। নাও দ্য থিং ইজ যে এই বিল্ড আপের মধ্যে ফোর্সড কমেডি, বিশেষ করে প্রভাসের যে ইন্ট্রোডাক্টরি যে সিনটা, সেটার মধ্যে ফোর্সড কমেডি ঢুকিয়ে ওখানে সিনটার পুরো এসেন্স নষ্ট করে দেওয়া হয়। একটা সিরিয়াস গল্প যেটা সেকেন্ড হাফে গিয়ে, মানে ইন্টারমিশনের পরের কথা আমি বলছি, সেকেন্ড হাফটা কিন্তু খুব ভালো এবং এনগেজিং, খুব সিরিয়াস। ওই সিরিয়াস জিনিসের মধ্যেও ছোটোখাটো কমেডি আছে, বাট সেখানে পুরো জিনিসটাকে এনজয় করা যায়। ফার্স্ট হাফে না বিল্ড আপ আর প্রভাসের মোটিভেশন, প্রভাস খালি কমপ্লেক্সে যেতে চায় এবং প্রভাসের আশেপাশে কারা রয়েছে তাদের সাথে ব্যান্টার হচ্ছে, খিল্লি হচ্ছে, সিরিয়াস গল্প অন্য ক্যারেক্টারদের নিয়ে চলছে, তার মধ্যে প্রভাস নেই। প্রভাসের গল্পটা যেন কীরকম খেলো লাগতে আরম্ভ করে। এবং সিনেমার যে ফার্স্ট হাফটা না, তুমি সিনেমাটা পুরো দেখার পর বুঝবে যে সিনেমার ফার্স্ট হাফটা তোমার কাইন্ড অফ বেকার লাগবে, সেকেন্ড হাফটা অনেক বেশি ভালো লাগবে। নাও কোয়েশ্চেন আসবে যে তাহলে ইন্টারভাল ব্লকটা কেমন ছিল। ওয়েল, ইন্টারভাল ব্লকটা কাইন্ড অফ ওয়ার্ক করে, কিন্তু আমরা এর মধ্যে সাউথে মারাত্মক ইন্টারভাল ব্লক দেখে ফেলেছি। এবং সাউথের সিনেমাতে কিন্তু ইন্টারভাল ব্লকটাকে কিন্তু এমনভাবে ডিজাইন করা হয় যে পুরো গল্পটাকে সাজানো হয় এরকমভাবে যাতে ইন্টারভাল ব্লকে সব থেকে বেশি অপটিমাম লেভেলে তোমাকে একটা জিনিস ফিল করাতে পারে, একটা শক ভ্যালু, একটা দুর্দান্ত অসামনেস, একটা অর্গাজম মার্কা তোমাকে ফিল করাতে পারে। সেটা কিন্তু এখানের ইন্টারভাল পয়েন্টে কিন্তু কাজ করে না। কিন্তু গল্প যেই সেকেন্ড হাফে গিয়ে ঢোকে,
ইট ইজ ব্যাং অন। মহাভারত কতটা দেখাবে এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আমার মধ্যেও আমার অনেক রকম উচ্চাটন ছিল যে মহাভারত কতটা দেখাবে, এবং আমি বলেছিলাম যে মহাভারতের যুদ্ধ প্রপারলি না যদি দেখায় তাহলে কিন্তু আমি গালাগাল দেবো। ওয়েল, ওরা এখানে মহাভারতের যুদ্ধের গ্লিমসই দেখিয়েছে, আবার সেটা গ্লিমসও নয়, তার মধ্যে এলিমেন্ট রয়েছে। এবং কেন জানি না আমার মনে হয় যে কালকির পার্ট 2 যখন আসবে তখন এই মহাভারতের যুদ্ধটা আরো ক্লিয়ারলি দেখানো হবে। নাও দ্য থিং ইজ, এই সিনেমার গল্প কি দুর্বল গানপাতের মতো গল্প? না, গল্পের মধ্যে প্রচুর এলিমেন্ট ছিল, কিন্তু গল্প নিজের পোটেনশিয়ালে রিচই করতে পারে না, কারণ গল্প তেলেগু অডিয়েন্স আর প্রবাসের অডিয়েন্সকে ক্যাটার করতে আর কিছু জিনিসকে হাইলাইট করার জন্য গল্প এমনভাবে সাজানো হয় যে তুমি পোটেনশিয়াল বুঝতে পারছো কিন্তু রিচ করছে না। প্রভাসের সিনেমাতে একটা গল্প থাকে, একটা তুমি প্যাটার্ন লক্ষ্য করবে যে ওর ক্যারেক্টারকে নিয়ে লাস্টে গিয়ে একটা মারাত্মক টুইস্ট দেওয়া হবে। সাহতেও মারাত্মক একটা টুইস্ট দেওয়া হয়েছিল যেটা আগে থেকে গেস করতে পারা যায়। সালার বলে যে ফিল্মটা, সেখানে এই টুইস্টটা কাইন্ড অফ ওয়ার্ক করে আবার কাইন্ড অফ ওয়ার্ক করে না। আরে ভাই, ও সিনেমার হিরো, এবং তেলেগুতে না, তেলেগু ফিল্মের একটা ব্যাপার আছে যে হিরোর ব্যাপারে এমন কিছু একটা বলে তোমাকে শক করে দিতে চায়, ঠিক আছে? এই যে টেনাসিটি, এই টেনাসিটিটা কাইন্ড অফ হার্ম করে। এখানেও সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি যে প্রভাস কল্কি কি কল্কি নয়, আর কল্কি না হলে প্রভাস অ্যাকচুয়ালি কে, এটা নিয়ে যে মিস্ট্রিটা ওরা তৈরি করে সেই মিস্ট্রিটা কাইন্ড অফ ভালোভাবে ডেভেলপ করে না, ঠিক আছে? মিস্ট্রিটা ভালোভাবে ডেভেলপ করে না, দেন ক্লাইম্যাক্সে গিয়ে আমরা হুট করে জানতে পারি, সেটা তো প্রেজেন্টেশনের জন্য উতরে তো যায়, মারাত্মক ভিজুয়াল মারাত্মক ভিএফএক্স দিয়ে উতরে তো যায়, বাট বেরিয়ে তুমি যখন ভাববে যে এই গল্পটা সত্যি সত্যি এভাবে বলার দরকার ছিল, তখন দেখবে তোমার কাছে বেশ কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আসছে। না, দ্য থিং ইজ যে ভিএফএক্স এর কাজের থেকেও বড় কথা হচ্ছে গিয়ে যে নাগ অশ্বিনের ভিশন যখন এত বড়, তখন অ্যাকচুয়ালি এটা না প্রডিউসারদের প্রেশার, প্রডিউসাররাই কাইন্ড অফ এরকম গল্প হলে পরে তবে অডিয়েন্স খাবে, ফ্যানরা খাবে। এবং আমি বুঝতে পারি যে নাগ অশ্বিনকে সেই জন্য হয়তো স্ক্রিপ্টে হয়তো কম্প্রোমাইজ হয়তো করতে হয়েছে। মোদ্দা কথা আমি যদি বলি, দেখো গল্পটা বাজে তো নয়, ঠিক আছে? আমি কনভিন্স নই, এবং কারুর গল্পটা নিয়ে খিটিমিটি কিন্তু লাগবে মনে। ওকে, পারফরমেন্সের কথায় আসা যাক। এই সিনেমাতে আউট অ্যান্ড আউট অসাধারণ যদি কেউ পারফর্ম করে যদি থাকে, একদম লাইক অসাধারণ মানে টপ নচ, সেটা হচ্ছে কি অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের পাশে যদি দাঁড়ানোর কারোর ক্ষমতা থাকে সেটা হচ্ছে কি কামাল হাসান। ওইটুখানি সিন, ওইটুখানি চরিত্র, একদম কম তার অ্যাপিয়ারেন্স, কিন্তু কামাল হাসানকে যখন পর্দায় দেখানো যখন হয় তখন তিনি আগুন জ্বালিয়ে সবকিছু অঙ্গার করে দেন। কামাল হাসানের পরেই আসে আমাদের বাংলার গর্ব শাশ্বত চ্যাটার্জি। শাশ্বত চ্যাটার্জির চরিত্রটাকে খুব ভালো করে লেখা হয়নি, আন্ডার ডেভেলপড একটা ক্যারেক্টার বলা যায়। ক্যারেক্টারটার প্রচুর পোটেনশিয়াল ছিল, কিন্তু যেইটুকুনি সুযোগ উনি পেয়েছেন সেটাকে উনি পূর্ণ সৎ ব্যবহার করেছেন। এবং শাশ্বত চ্যাটার্জিকে নেগেটিভ চরিত্রে দুর্দান্ত লাগে। উনি তো একজন কৌতুক অভিনেতা এবং ওনার সেন্স অফ হিউমার তো খুব ভালো। এই ধরনের চরিত্রটা যখন একটা ডার্ক শেডে টান যখন নেয় তখন তাদেরকে দেখতে এমনিতেই ভালো লাগে। আর শাশ্বত চ্যাটার্জি লেজেন্ড, পিওর লেজেন্ড। দীপিকা পাড়ুকোনের অভিনয় আমার অ্যাভারেজ লেগেছে, আমার বিশাল কিছু আহামরি লাগেনি। দীপিকা পাড়ুকোনের চরিত্র কাইন্ড অফ আন্ডার ডেভেলপ, যদিও তাকে নিয়েই পুরো গল্প, কিন্তু তার চরিত্রটাকে না প্রপারলি ফিল করা যায় না বা কানেক্ট করা যায় না। কিন্তু আমি জানি সবাই ওয়েট করছে যে প্রভাসকে নিয়ে কখন কি বলবো। দেখো, প্রভাস সাহতে যা অভিনয় করেছে এইখানে ঠিক সেম অভিনয় করেছে, ওকে? এবং প্রভাসের ব্যাপারে আমি যদি একটাই কথা যদি বলি, খুব অনেস্টলি যদি আমি বলি, প্রভাসের লাইফের বেস্ট অ্যাক্টিং পারফরমেন্সেসের সময় আমরা পেরিয়ে এসেছি। প্রভাসের মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, প্রভাসের এমন একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে বা প্রভাসের মধ্যে একটা ব্যাপার আছে যে প্রভাসকে দেখতে ঠিকঠাক লাগে, ওকে পর্দাতে দেখতেই একটা ঠিকঠাক লাগা। এবার প্রভাসের যে অভিনয় পারফরমেন্স সেটা যদি আমি বলি, ভাই এক্সেপশনালি ভালো কোনো কিছু তো নয়, তাহলে এত কথাই বলতাম না। খুব ভালো সেরকমও নয়, ভালো। ওয়েল, সালারের থেকে আমার এখানে প্রভাসের অভিনয় ভালো লেগেছে। সাহতে ওর যেরকম ক্যারেক্টার আর্ক ছিল, এখানে ওর ক্যারেক্টার আর্ক ঠিক সেরকমই, এবং আমার মনে হয় ওই সাহর মতনই অভিনয় করেছে, ঠিক আছে? এর থেকে বেশি প্রভাসকে নিয়ে সত্যি বলছি বলার মতো কিছু নেই। প্রচুর তর্ক হতে পারে যদি, তা বাদ দিয়ে বাকি যে সমস্ত পার্শ্ব চরিত্ররা আছে তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু অশ্বত্থামার সঙ্গে রায়া বলে যে মেয়েটা ছিল, সেই বাচ্চাটার অভিনয় কিন্তু ভালো। আর শামবালাতে ওই দীপিকা পাড়ুকোনের টেক কেয়ার করবে যেই মহিলা, ওই শামবালার কিছু চরিত্ররা আছে পার্শ্ব চরিত্র, তাদের অভিনয় পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছিল। কায়রা বলে একটা মহিলা চরিত্র রয়েছে সিনেমাটার মাঝখানে, তার অভিনয়টাও বেশ ভালো।